পার্টিসিপেন্ট আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নাকি? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? আর অনেকের তো ওয়ার্কিং ডেজ আজকে। ও, আমি তাহলে শুরু করে দেব নাকি? আচ্ছা, যদি পসিবল হয় 1-2 মিনিট দেখা যেতে পারে, যদি আপনি ভালো মনে করেন যে এটা। আপনারা কি রেশিওর প্রবলেমটা পেয়েছেন সবাই? আমরা যে প্রবলেম সলিউশন করব ওইটা কি পেয়েছেন? ওইভাবে তো ফাইল পাইনি, কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, সেই অনুযায়ী আছে। প্রবলেমটা স্ক্রিনশট পেলেন কোথায়? না না, প্রবলেম না স্যার, ওই যে গতকাল যেগুলো আপনার স্ক্রিনে অ্যাপিয়ার হয়েছিল ওগুলো। প্রবলেমটা ওরা পাঠায়নি? স্যার আমি পাইনি, অন্য কেউ পেলে হয়তো পেতে পারে। স্যার আইসিএমএবি থেকে আমাদের মেলটা করে না, কিন্তু কিছুদিন আগে হচ্ছে একটা ভাইয়া গেছিল আমাদেরই ইয়া, তো উনি গিয়ে একটা ফাইলে করে সবগুলো ডকুমেন্টস নিয়ে আসছিল, ওইটা শেয়ার করা আছে গ্রুপে। আপু ওখানে সবগুলো নেই, ওখানে 10 ক্লাস পর্যন্ত হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা কিছু কিছু মিসিং, কিছু কিছু আছে, কিছু কিছু মিসিং। 10 ক্লাস পর্যন্ত ছিল, তাও ফুল না। স্যার বেটার হয় যদি আপনি আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। আমি এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানকার চ্যাট বক্সে দিয়ে দিলে একটু বেটার হয় স্যার। এখানে আমাদের যে এই যে জুমের যে স্যার চ্যাট জুমের চ্যাট বক্সেও আপনি আপলোড দিতে পারবেন। আচ্ছা, এখানে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে কি করতে হবে? আগে চ্যাটে ক্লিক করতে হবে নাকি? হ্যাঁ, চ্যাটে ক্লিক করলে আপনার নিচের দিকে দেখবেন যে স্যার ওই উইন্ডোতে একটা ফাইল নামে অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনার ফাইলটা আপলোড দিতে পারবেন। স্যার দুইটাতেই দিয়ে দিন স্যার, হোয়াটসঅ্যাপ এবং চ্যাটে দুইটাতেই দিয়ে দিন স্যার প্লিজ। দেখেন তো পেয়েছেন কিনা। জি স্যার, আসছে। ওখানে কি আছে প্রবলেমটা? ওপেন করি স্যার। স্যার হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দেন, চ্যাট বক্স থেকে দেখা যাচ্ছে না মোবাইল দিয়ে। জি স্যার, দেখতে পাচ্ছি না স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, প্রবলেমটা আসছে।
হোয়াটসঅ্যাপে দিয়েছি, পেয়েছেন সবাই? হোয়াটসঅ্যাপে দিয়েছি এবং চ্যাটে জি দিয়েছি। স্যার, জি জি স্যার স্যার পেয়েছি। পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, এবার তাহলে আমরা শেয়ারিং করে নেই। ওকে স্যার। একটু লিভ করতেছি, লিভ করে আমি ফাইলটাকে শর্টকাট করে তারপর আমি শেয়ারে যাচ্ছি। ঠিক আছে। অনিক ভাই, অনিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জাকির ভাই, ভালো আছেন না? এই তো ভালো। আপনি কেমন আছেন? আজকে তো ছুটি আপনার। জি ভাই। ভাই একটা কোশ্চেন, ওই যে স্যারের ইয়েতে রিসিভেবল কালেকশন পিরিয়ড অর লিখে দেখা হবে, স্যারে তো ওয়ার্ডে করতে কি কোথাও কোথাও আমরা মিসিং হয়েছে, বুঝছেন? বোঝা যাচ্ছে না এটা। অবশ্য পরে আমরা বই থেকেও কালেক্ট করতে পারবো চাইলে। কোন কোশ্চেনটা? এটা হলো নেক্সট পেজে, সেকেন্ড পেজে আপনি রিসিভেবল কালেকশন পিরিয়ড অর, তার তো পরের থেকে বোঝা যাচ্ছে না। দাঁড়ান, রিসিভেবল কালেকশন অর, এটা কোন জায়গায়? প্রথমে আছে যে দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সুপার লিমিটেড এট না 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 31 না, ডিসেম্বর। আমি কিন্তু রেশিওর কথা বলছি। আপনি তো প্রশ্নের কথা বলতেছেন। রেশিওর, ওই যে রেশিওর প্রথম পার্টের অংশটুকু। নেক্সট পেজ রেশিওর, আপনি যখন ইয়েতে যান নন কারেন্ট অ্যাসেট টার্নওভারের পরেই দেখেন লেখা আছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি ডেজ, পরে হচ্ছে রিসিভেবল কালেকশন পিরিয়ড। আমার কাছে প্রিন্টেড কপি। কেউ কি হোয়াটসঅ্যাপ লিংকটা দিতে পারবেন? হোয়াটসঅ্যাপও দেখা যাচ্ছে না, ক্লিয়ার না, সেখানেও আউলেজ হলো, একটা মধ্যে আগে ঢুকে গেছে। স্যার ওই যে মার্জিনে প্রবলেম করছিল। হোয়াটসঅ্যাপের লিংকটা কি দেওয়া যাবে চ্যাট বক্সে? ভাই হোয়াটসঅ্যাপে লিংক কিছু হবে না, হোয়াটসঅ্যাপে মেম্বার ফুল ভাই।
কি হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা করছে ওটাতে ভাই মেম্বার ফুল। কি হয়েছে পেয়াবেল ডেজ জাকির ভাই এটা খুঁজতেছেন? ওটা কি পেয়েবল ডেজ আর পেয়েবল পেমেন্ট পিরিয়ড সারা উপরেরটা সি নাম্বার সি রিসিভেবল নাম্বারে হচ্ছে হ্যাঁ রিসিভেবল কালেকশন পিরিয়ড অর রিসিভেবল ডেজ ইকুয়াল টু রিসিভেবল উপরে ডেজ হচ্ছে হ্যাঁ ট্রেড উপরে রিসিভেবলস বাই রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস এই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিসিভেবল ডেজ না এইটুকু হলে তাহলে থ্যাংক ইউ। দেখা যাচ্ছে আমার শেয়ারিংটা? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম যে প্রবলেমটা আমরা সেটা আগে একটু করে নেই। বলছে যে ফলোইং ইনকাম স্টেটমেন্ট এন্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ফিনান্সিয়াল পজিশন মানে হলো আমরা যেটাকে ব্যালেন্স শিট বলি। উইল বি ইউজড ইন ইলাস্ট্রেট দি ক্যালকুলেশন অফ অ্যাকাউন্টিং রেশিও এন্ড ইন্টারপ্রেট দেম। রেশিও বের করা এবং তাদের ব্যাখ্যার জন্য এই ইনকাম স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল পজিশন দেয়া আছে। এখানে আপনার প্রথমটাই দেয়া আছে ইনকাম স্টেটমেন্ট ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর এবং পরেরটা দেয়া আছে ফিনান্সিয়াল পজিশন, দ্যাট মিন্স ব্যালেন্স শিট। আমরা যদি এখন রিকোয়ারমেন্টে যাই, রিকোয়ারমেন্ট বলেছে যে রেশিও অ্যানালাইসিস করতে বলেছে এবং ইন্টারপ্রিটেশন করতে বলেছে। তাহলে প্রথমে আমরা যে রেশিও গুলো আমরা শিখেছি প্রতিটাই আমরা করব। এখানে স্পেসিফিক যেহেতু বলে নাই, ইচ্ছে করে আমরা বলি নাই, কারণ আমরা সবগুলাই করব সেই জন্য। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। গতকালকের আমরা যে থিওরি গুলো দিয়েছি আপনারা হয়তো সলিউশন বাই দিস টাইম পেয়ে গেছেন, কিন্তু আমি চাই না যে সলিউশন দেখে আপনারা প্রবলেম সলভ করেন। আপনারা নিজেরা আগে করেন, দেখেন কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা, তারপরে আমরা সলিউশনে যাব। সবাই আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমটাই হলো আমাদের প্রফিটেবিলিটি রেশিও। প্রথম হেডিং দেব আমরা প্রফিটেবিলিটি রেশিও। তারপর আমরা বের করব প্রফিটেবিলিটি রেশিওর আন্ডারে প্রথম রেশিওটা হলো গ্রস মার্জিন রেশিও। সবাই বের করেন। থিওরি গতকালকে দিয়েছি, আজকে শুধু ফিগার দেখে দেখে সবাই বের করবেন। অঙ্ক প্র্যাকটিস করা ভালো, সলিউশন দেখাটা ভালো না। স্যার আপনাকে স্ক্রল করা যায় না স্যার, এই যে আমরা যে গ্রস প্রফিট বা সেলস এগুলো দেখবো স্যার, স্ক্রল করা যাচ্ছে না স্যার কোশ্চেনটা স্যার। কেন? উপর নিচে নেওয়া যায় না স্যার। স্যারের স্ক্রিন তো আর আপনি স্ক্রল করতে পারবেন না, স্যার তো এটা শেয়ার দিচ্ছে। বেরও করা যাবে না স্যার, বিশেষ করে গ্রস প্রফিট তো দেখতে পাচ্ছি না স্যার, আর কোশ্চেন তো কিছুক্ষণ আগে পাইছি স্যার, এটা তো আলাদা করে দেখতে পাচ্ছি না স্যার। আমার প্রবলেমটা তো এখানে দিয়েছি, প্রবলেমটা দেখতে পাচ্ছেন না নাকি? স্যার আমরা তো মোবাইল ইউজ করি স্যার, একই সাথে জুম আর এটা আলাদা আলাদা করে আবার ওইখানে যেতে হয়, আবার ই করতে হয়। না, তাহলে আমার স্ক্রিনের দিক তাকালে দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে জি স্যার। হ্যাঁ, তাহলে যেটা প্রয়োজন হবে বলবেন, আমি আপ ডাউন করবো। এখন এখান থেকে আপনি ওই যে প্রফিটেবিলিটি রেশিও আগে লেখেন, তারপর সূত্র লেখেন, তারপরে আপনি ফিগারটা যেখানে পাওয়া যাবে দরকার হলে আমাকে বলবেন, আমি আপ ডাউন করবো। এটা হলো ইনকাম স্টেটমেন্ট আর নিচে হলো ব্যালেন্স শিট। $62.78 $62.78 62.78 আমরা গ্রস মার্জিন রেশিও গতকালকে আমরা বলেছি যে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100।
কত হয়েছে সবার? হয়েছে দুই একজনের? 62.77 স্যার। হ্যাঁ 62 পয়েন্ট। আমরা সলিউশনে গিয়ে দেখি 62.77% হবে এটা। নোটটা কি লিখবো নিচে? হ্যাঁ স্যার নোটটা লিখতে হবে না? ওই যে হ্যাঁ কমেন্ট। কমান্ড এখন এখানে তো কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না, এর গত বছরেরটাও নাই, এই বছরেরটাও নাই, অথবা কোনো আপনার কোম্পানির সাথেও কম্পেয়ার করার এখানে সুযোগ নাই, এখানে সিঙ্গেল একটা। সো দ্যাট আপনি বলবেন যে এখানে যে 62.77 ইট ইজ দি এক্সপেকটেশনের কাছাকাছি আর কি। কারণ আমরা তো ব্যাংক রেট হলো নরমালি এখন হলো 6-9, সেক্ষেত্রে আমরা 10% রিটার্ন হলে এনাফ। সেক্ষেত্রে 62% রিটার্ন ইজ বেটার। স্যার এটা কি একটু উপরে উঠানো যাবে স্যার? যে স্যার উপরে তুলতে হবে। এরপরে আমরা বের করব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সূত্রটা আমরা বলেছিলাম যে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। যদি আমরা ক্যাপিটাল এমপ্লয়েড এভারেজ করতে পারি ভালো কথা, আর তা না পারলে আমরা শুধু ক্যাপিটাল এমপ্লয়েড করব। নিচে যাওয়া যাবে স্যার? Operating profit divided by capital employed. স্যার ক্যাপিটাল এমপ্লয়েড এ কি কি আইটেম আসবে? ক্যাপিটাল এমপ্লয়েড কে আমরা এভারেজও করতে পারি অথবা নরমালও করতে পারি। এভারেজ যদি সম্ভব হয় আমরা এভারেজে প্র্যাকটিস করব। হ্যাঁ কত হয়েছে? আর এখানে 18,950টা বুঝিনি আমরা এভারেজ করেছি আমরা এভারেজ করেছি
স্যার এভারেজ ক্যাপিটালটা একটু বুঝিয়ে দেন প্লিজ স্যার। জি স্যার এখানে টোটাল আমরা তো এখানে নিচ্ছি কি কি স্যার, একটা ইকুইটি আর একটা ব্যাংক লোন স্যার, এছাড়া কি আর কিছু নিচ্ছি স্যার? ব্যাংক লোন কি ইকুইটি? না স্যার সেটা তো ইকুইটি নিয়ে একটা না, তো স্যার। শেয়ার হোল্ডার স্যার, একটা তো শেয়ার হোল্ডার সিকিউরিটি আর একটা হলো স্যার আমাদের লেন্ডার সিকিউরিটি স্যার। জি জি তাহলে লেন্ডার সিকিউরিটি 4500 না স্যার, ব্যাংক লোনটা স্যার লেন্ডার সিকিউরিটি কত? এখানে তো 4500 দেখছিলাম স্যার, মানে ব্যাংক লোনটা 4500 দেখছিলাম স্যার, এছাড়া হ্যাঁ। অন্যগুলো দেখি নাই স্যার। জি তার নিচেরটা একটু স্যার কাইন্ডলি একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। কোনটা? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা স্যার। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হলো আপনার এখানে ব্যালেন্স শিটে আছে তো, এই যে ইকুইটি আছে কত? 18,250, তাই না? স্যার এটা ঠিক আছে স্যার। হ্যাঁ, তার সাথে যোগ করেন এই যে ব্যাংক লোন 4,500, কত হয়? স্যার 22,750। এই 22,750 কি ওপেনিং না ক্লোজিং? তো এই 22,750 কি ওপেনিং ক্যাপিটাল না ক্লোজিং? ক্লোজিং স্যার, ক্লোজিং স্যার। ক্লোজিং ক্যাপিটাল। তাহলে ওপেনিং ক্যাপিটাল কত? স্যার প্রফিটটা মাইনাস হবে। রাইট, এখান থেকে এই যে প্রফিটটা যদি আমি মাইনাস করি, এখানে এই যে প্রফিটটা আছে, প্রফিটটা মাইনাস করলে আমি ওপেনিংটা পেয়ে যাব। এই প্রফিটটা আছে এইটার ভিতরে প্রফিটটা আছে, সো দ্যাট আমি যদি এখান থেকে প্রফিটটা মাইনাস করি তাহলে আমি ওপেনিংটা পেয়ে যাব। তাহলে এই 18,250 আর 4,500, 22,750। 750। হ্যাঁ, এই 22,750 এটা হলো আপনার ক্লোজিং। এবার আপনি বাইর করবেন ওপেনিং। ওপেনিং এই 22,750 থেকে যদি আপনি এই 7,650 প্রফিটটা বাদ দেন তাহলে আপনি ওপেনিং পেয়ে যাবেন। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন। যোগ করবো স্যার না বিয়োগ করবো যোগ স্যার? ওপেনিং এবং 18,925 আসলো। হ্যাঁ 18,925, তাহলে 18,000 আর উপরে ছিল প্রফিট আমার 9,100 তো দেয়া আছে, এই যে 9,100 দেয়া আছে, এই যে অপারেটিং প্রফিট 9,100 দেয়া আছে। তাহলে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু 100, তার মানে 48%। বুঝেছেন সবাই? স্যার এখানে এভারেজটা না নিয়ে কাজ করলে কি হবে অঙ্ক? হবে, তাহলে দেখবেন যে ঠিক 48 হয় না, দেখেন কত হয় সেক্ষেত্রে? স্যার 40% হয়। 40% হয়। কাজেই আপনার যদি এভারেজ না নেন তাহলে কোথাও নেবেন না, সব জায়গায় এভারেজ ছাড়া করবেন। স্যার একটু আরেকটু ক্লিয়ার করবেন স্যার, ওইখানে স্যার আমরা তো 18,250 যোগ 4500 লিখলাম, মাইনাস করবো 7,650, তাই তো স্যার? হ্যাঁ, তারপর 7,650 মাইনাস করলে জি স্যার কত হয়? 15,100 স্যার। এই 15,100 কি কি ক্যাপিটাল? জি স্যার কি ক্যাপিটাল? ওপেনিং স্যার, ওপেনিং। ওপেনিং ক্যাপিটাল হলো 15,100 আর ক্লোজিং ক্যাপিটাল হলো এই যে 22,750, তাই না? আচ্ছা জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। এখন এই দুইটা যোগ করেন আবার, জি স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু পরে আসি। যোগ করে 2 দিয়ে ভাগ করেন। হয়েছে? স্যার সবাই একটু মিউট করে দেন না, সাউন্ড আসতেছে। এখানে হোস্ট আমাকে এখনো বানায়নি আইসিএম এর থেকে। আইসিএম এ কেউ আছেন নাকি? সাদ্দাম মে আছেন?
গোলাম মোস্তফা ভাইয়া, ওনার ওইখান থেকে সাউন্ডটা আসতেছে, উনি একটু মিউট করে দিলেই হতো। হয়েছে সবার? জি স্যার। তাহলে আমরা নেক্সট রেশিও কি আমাদের? রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি করেন। রিটার্ন অন ইকুইটি সূত্রটা কি? স্যার নেট প্রফিট বাই এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। হ্যাঁ, রাইট। এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি আর উপর হলো নেট প্রফিট। তাহলে এভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি, এখানে কিন্তু আপনার ওই লেন্ডার্স ইকুইটিটা নাই, শুধুমাত্র শেয়ার হোল্ডার্স ইকুইটি। স্যার এটাও কি আগের মতো করতে পারবো এভারেজ করে, মানে হ্যাঁ, প্রফিটটা? এভারেজ করেন, আমরা প্র্যাকটিস করি, অসুবিধা কি? হলে না পারলে না করলেন, ওকে স্যার। আমরা এভারেজটা নিয়ে প্র্যাকটিস করি। যদি না পারি হলে আমরা তখন ডাইরেক্ট করব, সমস্যা নাই। এভারেজ করতে পারলে সব থেকে বেস্ট, না পারলে আমরা সিঙ্গেল করব। কোশ্চেনটা একটু দেখতেছি, একটু উপরে গেলে তো ভালো হয়েছে। কোশ্চেন তো আপনাদের চ্যাটে দিয়েছি, তারপর হোয়াটসঅ্যাপে দিয়েছি। এখন দেখেন এই যে স্যার আমার একটা জিনিস একটু জানার দরকার ছিল স্যার। বলেন বলেন। আরও সি এর ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ক্যালকুলেশন করতেছি, আর আরও এর ক্ষেত্রে নেট প্রফিটটাকে। তো স্যার এটা মানে সহজে মনে রাখার জন্য, মানে কেন এটাকে অপারেটিং প্রফিট, একটা সময়ের ক্ষেত্রে অপারেটিং প্রফিট আর একটার ক্ষেত্রে নেট প্রফিট কেন আমরা করতেছি, এটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা তো সূত্র, আর সূত্রের উপরে আমার তো কোনো মন্তব্য নাই। রাইটাররা সূত্ররা বের করছে, আমি কি বলবো বলেন? আচ্ছা না স্যার, অন্যান্য ইস্যুর ক্ষেত্রে মানে আপনি খুব ডিটেলসে বলছিলেন যে মানে কেন এটার সাথে এটা লিংক হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এটা যেটা যুক্তি, সেটা হলো যে আপনার অপারেটিং প্রফিট থেকে তো আমরা ওই যে লেন্ডারের ইন্টারেস্টটা দিয়ে থাকি, অপারেটিং প্রফিটের পরে আমরা দিয়ে থাকি, বুঝতে পেরেছেন? জি স্যার। তো সেই জন্যই লেন্ডারের যেহেতু একটা অংশ আমরা দেই, সেই জন্য সেই অংশটা বাদই আমরা এটা এখানে ক্যালকুলেশনটা করতেছি। আর নেট প্রফিট হলো যে এর পরে আর আমার আর ওই শেয়ার হোল্ডার্স এর, আর এখানে এইটাই হলো শেয়ার হোল্ডার্স এর জন্য মানে আপনার প্রফিটের ইটা রাইটটা। সেই জন্য আমরা যেহেতু এটা শেয়ার হোল্ডার্স এর, সেই জন্য নেট প্রফিট নিয়েছি। আর ওটা যে ওখানে যেহেতু লেন্ডার্সও আছে, সেই জন্য আমরা অপারেটিংটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 53% নাকি? দেখেন আমরা সলিউশনে যাই। $৭,৬৫০ ডিভাইডেড বাই 14,425।
ওনার পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলছে, আর এখন লকডাউনে ইয়েতে বুঝেছেন সবাই? স্যার সরি স্যার, আমার বিদ্যুৎ চলে গিয়েছিল স্যার। স্যার 14,925টা কিভাবে পেলাম স্যার? হ্যাঁ হ্যাঁ, আর ওই যে রিটার্ন অন এবারে শেয়ারহোল্ডার সিকিউরিটি 14,925টা কিভাবে পেলাম স্যার? ওপেনিং এবং ক্লোজিং নিয়েছি, অ্যাভারেজ করেছি। শেয়ার হোল্ডার্স এর ক্লোজিং ক্যাপিটাল কত? 18,250। 250। এবার ওপেনিংটা বের করেন। 18,250 থেকে 7,650 বাদ দেন। 7,650 যে প্রফিট, এটা বাদ দেন। বাদ দিলে তো আপনি ওপেনিং পেয়ে যাবেন, কারণ এই ক্যাপিটালটার মধ্যে প্রফিটটা আছে। তো এই ক্যাপিটালের মধ্যে প্রফিটটা ঢুকে আছে, এটা তো ইকুইটি। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে ওই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, পরেরটা করেন। স্যার পরেরটা কি আমরা কি লিকুইডিটি রেশিওতে চলে যাব? স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে আমরা 100 লিখি ইনটু 100 লিখি স্যার, এখানে কি আসলে 100 হবে নাকি 100% হবে স্যার? কিন্তু 100% যদি হয় তাহলে তো এখানে হয় 1। স্যার এখানে 100 এক হলেও সে আমরা এই অঙ্কটার কথাই যদি বলি স্যার, আমাদের আসে কিন্তু 0.53 স্যার। হ্যাঁ, আমরা 0.53 ইনটু 100 ইনটু 1/100 যদি লিখি স্যার, তাহলে 0.53 সাথে 100 গুণ করলে হয়ে গেল 53, আর 1/100 এর জন্য পার্সেন্টেজ চলে আসে স্যার। আপনি যেভাবে ভালো সেইভাবে লেখেন, আমি যেভাবে ভালো মনে করতেছি সেইভাবে লিখতেছি। আপনি 100% যদি দেন, 100% দিলে আমি মনে করি এখানে রেজাল্ট আসবে 53%, আর আসবে না। এখানে রেজাল্ট হয় 53, কারণ 100% মানে 100/100 ভুল হবে স্যার। জি 100% দিলে স্যার ভুল হবে স্যার। স্যার আপনি যেটা দিছেন এটাই তো মেবি স্ট্যান্ডার্ড। 100 দিতে হবে স্যার, 100% দিলে তো স্যার না, ওনাকে কমে যাবে। বুঝাচ্ছি যে 100% দিলে পার্সেন্ট মানে কি 100, তাহলে 100 নিচে আবার 100 দিতে হবে, তার মানে এখানে রেজাল্ট আসছে 1। কি স্যার? 1 হইলে এটা ভাগ দিলে হবে 53, আর গুণ 1 দিলে হয় রেজাল্ট আসবে 53। তাহলে তো আমরা পার্সেন্টেজ 53 দিয়ে তো আসে না প্রকাশ স্যার, করতে- স্যার 53 তো আসে না, আসে তো স্যার 0.53 স্যার। আপনি যদি 100 কে 100 দ্বারা ভাগ করেন তার মানে সেখানে আপনি একই পাচ্ছেন, ফাইন। কিন্তু এটাকে এটা ভাগ করলে তো দশমিক 53 আসছে স্যার, শুধু 53 তো আসে না স্যার। জাকির হোসেন, 0.53 মানে হলো 53%, অর্থাৎ ওখানে লব হচ্ছে 100, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, মানে নিচে 100।
মানে 0.53 মানেই তো হলো জাকির 53 ভাই, পার্সেন্টেজ বুঝাতে হলে তো 100 দ্বারা গুণ করতে হয়, এখানে আবার পার্সেন্টেজ কেন দিবে? আমরা আসলে এই সিলিমি জিনিস নিয়ে সময় লস করার ঠিক আছে স্যার, ভাবে চিন্তা করেন, আমার রেজাল্ট আসবে জাকির ভাই, 53%। 100 দ্বারা গুণ করা মানেই তো পার্সেন্টেজ অটোমেটিক চলে আসে, এখানে আবার পার্সেন্টেজ দেওয়ার কি দরকার? আপনি আমি 100 যেভাবে দ্বারা গুণ প্রকাশ করে পার্সেন্টেজ বের করি। আপনি যেভাবে প্রকাশ করতে পারেন আপত্তি নাই, আমার দরকার পার্সেন্টেজে প্রকাশ করা, এই হলো মূল কথা। পার্সেন্টেজে না হলে এটা তো রিটার্নটা সবসময় পার্সেন্টেজই হয়। এর পরেরটা কি? এর পরেরটা কি? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও, হ্যাঁ। লিকুইডিটি রেশিও প্রথমটা কি? স্যার কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বের করেন। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। স্যার এটা কি 8.93 রেশিও 1? জি, স্যার এটা ক্যালকুলেশন করলে কি 8.93 রেশিও 1 আসে? হ্যাঁ, 8.93 into 1। আমরা কাইন্ডলি কেউ সলিউশন দেখে করব না। আমি সলিউশনটা সেন্ড করেছি, কিন্তু আমরা সলিউশনটা দেখব না, দেখলে আমাদেরই লস হবে। আমরা আগে নিজেরা প্র্যাকটিস করি। ক্লাস মানে হলো প্র্যাকটিস করা। আর আপনি এখন যেভাবে প্র্যাকটিস করবেন, পরীক্ষা হলে কলম কিন্তু ওইভাবে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে আমার রেজাল্ট আসতেছে কত বললেন? 8.93 স্যার। 8.93। এটাকে আমরা সবসময় ইস্টু দিয়ে প্রকাশ করব, তাহলে আমাদের কমেন্ট করতে সুবিধা হবে। আমরা সর্বদা ইস্টু দিয়ে প্রকাশ করব, তাহলে আমাদের কমেন্ট করতে সুবিধা হবে। স্যার এটার মানে কি আমার 1 টাকা লাইবিলিটির এগেইনস্টে 8.93% অ্যাসেট আছে, তাই তো? জি জি জি, অ্যাসেট মানে হ্যাঁ আমার আছে আর কি, ওই কারেন্ট অ্যাসেট আছে, ক্যাশ আছে, ধরুন এখানে ক্যাশ আছে। তার তাহলে মানে স্যার এটা তো মানে প্রতিষ্ঠানের জন্য ভালো না। ভালো না, কারণ আমার 1 টাকার বিপরীতে আমাকে ম্যাক্সিমাম 2 টাকা রাখলেই হতো, সেখানে আমার 9 টাকা রয়ে গেছে। তার মানে হলো প্রতিষ্ঠান তার ক্যাপিটালকে সে ইনভেস্ট করতে পারতেছে না, ক্যাশকে ইউজ করতে পারতেছে না, ক্যাশ থেকে যাচ্ছে বেশি। ক্যাশ বেশি থাকা প্রতিষ্ঠানের জন্য মঙ্গল না। তাহলে কমেন্টটা আমরা মানে এই সাজেশন কি এরকম করবো যে প্রতিষ্ঠানের উচিত ক্যাশ ইনভেস্ট করা? হ্যাঁ, বলবেন যে এখানে ক্যাশটা আইডিয়াল আছে। হ্যাঁ, এখানে ক্যাশ আইডিয়াল হিসেবে পড়ে আছে, ক্যাশটা ইউজ করতে হবে, তাহলে প্রতিষ্ঠানের রিটার্নটা আরো বেশি আসবে। আমার এই রোজার আগে আমার একটা ইন্টারভিউ ছিল, বুঝতে পেরেছেন? জি স্যার। সেই ইন্টারভিউতে আমাকে এই কোশ্চেনটা করেছিল যে দুটো প্রতিষ্ঠান আছে পাশাপাশি, এটা ছিল আমার লাস্ট কোশ্চেন, যে দুটো প্রতিষ্ঠান সেম স্ট্যাটাসের আছে, বাট একটা প্রতিষ্ঠানে ক্যাশ আছে অনেক বেশি, ব্যাংক ব্যালেন্সটা বেশি, আর একটা প্রতিষ্ঠানে ব্যাংক ব্যালেন্স নাই, আপনি কোন প্রতিষ্ঠানকে ভালো হিসেবে ট্রিট করবেন? এটা ছিল আমার লাস্ট কোশ্চেন, এবং সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পেরেছি যে যে প্রতিষ্ঠানের ক্যাশ নেই ওই প্রতিষ্ঠানে আমার কাছে সব থেকে ভালো, কারণ সে সম্পূর্ণ ক্যাশটাই তার প্রোডাকশনে খাটিয়েছে এবং ওখান থেকে সেল হলে আমার ক্যাশ চলে আসবে। আর যিনার ব্যাংক ব্যালেন্স প্রচুর, সে প্রোডাকশন করতে পারতেছে না, খাটাতে পারতেছে না, তো দ্যাট ভবিষ্যতের জন্য সেটা আমার কাছে মঙ্গলজনক নয়, এবং আমার চাকরিটা হয়েছে আল্লাহর রহমতে। স্যার কোথায় স্যার, এটা কোন প্রতিষ্ঠান স্যার? অভিনন্দন স্যার আপনাকে। এটা হলো রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড, একটা পাওয়ার জেনারেশন কোম্পানি। আল্লাহ যদি হুকুম থাকে সামনের মাসে 27 তারিখ জয়েন করব। শুনে স্যার ভালো লাগলো স্যার।
এই বয়সে স্যার আপনি চাকরি চেঞ্জ করছেন স্যার। হ্যাঁ, আমার এটা বোধহয় 12তম চাকরি হবে আল্লাহর রহমতে। জি স্যার, জি স্যার, উৎসাহিত হলেন স্যার। এবং আমার বয়স এখন 61 চলতেছে। জি স্যার, আমরা আইডিয়া করছি এরকম হবে স্যার। স্যার আমরা তো চ্যালেঞ্জ নিতেই ভয় পাই স্যার। আমরা যারা আমাদের সাথে যারা ধরেন চ্যালেঞ্জ নিয়েছে, আমি তো ম্যাক্সিমামই আমার 35 বছরের মধ্যে ধরেন বলতে গেলে 30 বছরই করেছি সরকারি চাকরি, যে কারণে আমি খুব বেশি উপরে উঠতে পারিনি। কিন্তু আমাদের সাথে যারা প্রথম থেকে প্রাইভেট চাকরি করেছে, যারা রিস্ক নিয়েছে, তারা এখন ধরেন 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 30 লাখ টাকা বেতনে এখন তারা চলে গেছে, ওই স্টেজে চলে গেছে তারা। স্যার আপনি কোথায় ছিলেন স্যার এর আগে স্যার? বহু জায়গায়। না, গভর্নমেন্ট জবে কোথায় ছিলেন? গভর্নমেন্ট জবে ছিলাম, আপনার যে পিডিবিতে ছিলাম, তারপরে আরবিতে ছিলাম, বিসিএসসি তে ছিলাম, টিএসপি কমপ্লেক্স সার কারখানায় ছিলাম, এই যে এখন আছি পাওয়ার গ্রিড, এটা তো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোম্পানি। তারপরে আপনার ওই যে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তারপর তিতাস গ্যাস, পেট্রো বাংলা, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, গ্রামীণ ব্যাংক। স্যার তিতাস গ্যাস, পেট্রোমার এগুলাতে স্যার দেয় স্যার, ভালো একটা ইনসেনটিভ দেয় স্যার ইয়ারলি স্যার। সবগুলাই ছেড়ে চলে আসছি ভাই, এখন এই ইনসিডেন্টে আমি কি করব? স্যার একটা কোয়েশ্চেন ছিল, মানে ইয়ার না, পড়াশোনা রিলেটেড না, যে আমরা এই যে সিএমএ ইয়াটা করছি, এটা কি তাহলে সরকারি থেকে প্রাইভেট সেক্টরে বেশি মানে কাজে লাগবে? কাজে লাগবে বেশি, এবং আপনি আপনার দক্ষতাটা শো করতে পারবেন বেশি, প্রাইভেটে শো করা যায় বেশি। আমি মনে করেন যে এখন আমি যেখানে জয়েন করতেছি ওটা হলো একটা পাওয়ার জেনারেশন, এখন ওর কস্টিং আছে ধরেন সে 20 টাকা বা 15 টাকা ধরেন কস্টিং পার ইউনিট, পার কিলোওয়াট আওয়ার। এখন ও হয়তো বিক্রি করতেছে ধরেন 10 টাকা, কারণ গভর্নমেন্ট বলে দিছে আর বেশি গভর্নমেন্ট নিবে না, গভর্নমেন্ট ছাড়া তো আর কারো কাছে বিক্রি করার সুযোগ নেই। এখন আমি ওখানে বসে যতই কস্টিং করি আমার তো কোনো লাভ নাই, আমি তো 10 টাকার বেশি বিক্রি করতে পারবো না। কিন্তু আপনি এটা যদি প্রাইভেটে গিয়ে শো করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ওখানে বার্গেনিং করতে পারবেন, বা ওখানে আপনি সেলস প্রাইসটা আস্তে আস্তে বাড়াতে পারবেন, আপনার সেখানে আপনার ইফিসিয়েন্সি আপনি শো করতে পারবেন। কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানে খুব বেশি একটা শো করার সুযোগ থাকে না। সে আমি 500 কোটি টাকা এফডিআর করেছি গত 2-3 মাসে, কিন্তু আমার উপরে নির্দেশনা আছে যে প্রাইভেট ব্যাংকে যাওয়া যাবে না। কিন্তু প্রাইভেট ব্যাংকে আপনার ইন্টারেস্ট দিচ্ছে এখন 7%, আর গভর্নমেন্ট ব্যাংকে দিচ্ছে 5.5%। আমি 1.5% হিসাব করে দেখেন, 450 কোটি টাকায় 1.5% কত টাকা আসে? তাহলে আমি তো এখানে এই আমার এফিসিয়েন্সি শো করতে পারতেছি না। এই জন্যই যারা প্রাইভেটে যায় তারা আপনার একটু উপরে ওঠার সুবিধা থাকে আর কি। আমি যদি আজকে 450 কোটি টাকা আমি 7% জায়গায় 7.5% এফডিআই করতে পারতাম, আমার বেতন হয়তো 50,000 টাকা বেড়ে যেত। যারা এই রিস্ক নিয়েছে তারা আজকের অনেক উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। এই জন্য আপনারা যারা বিশেষ করে খুব বেশি একটা ফ্যামিলি রিস্ক নাই অথবা পার্সোনাল রিস্ক নাই, তারা আমি অ্যাডভাইস করব হয় বিসিএস, আর তা নাহলে প্রাইভেট চাকরি। আর এই সেক্টরে তো রিস্কও আছে। হ্যাঁ, রিস্ক তো নেওয়ার সময় এখনই আপনাদের, রিস্ক তো নেবেনই, রিস্ক নেওয়ার জন্যই তো বলতেছি। স্যার এখানে আপনি কি পজিশনে জয়েন করতেছেন? এখানে ডিরেক্টর ফিনান্স হিসাবে। আমরা তাহলে কারেন্ট রেশিও করে ফেলছি, তাই না? জি স্যার। এবার কুইক রেশিওটা করি, কুইক রেশিও। কুইক রেশিও স্যার 7.63:1 আসছে। 1 7.63:1 ওকে, সবার হয়েছে কিনা একটু দেখেন। জি স্যার।
তার মানে এর কারেন্ট রেশিও যেহেতু ভালো না, তার মানে এর কুইক রেশিও ভালো হওয়ার কথা না, অটোমেটিক্যালি আমরা তাই দেখলাম। তার মানে কুইক রেশিও দেখে বোঝা যাচ্ছে যে তার ক্রেডিট টার্ম গুলা খুব বাজে, তার আপনার রিসিভেবলটা খুব বেশি পড়ে আছে, কালেকশন হচ্ছে না। হ্যাঁ, তা না হলে এত একের পরিবর্তে প্রায় 8 টাকা থেকে গেছে, এটা তো ভালো না, কারণ তার কালেকশনটা সে আদায় করতে পারতেছে না, তার অ্যাকাউন্টস রিসিভার পিরিয়ডটা অনেক বেশি। আমরা কি সবাই বুঝতেছি নাকি? জি স্যার। স্যার Okay. এইবার তাহলে এফিশিয়েন্সি রেশিও করে ফেলি। এফিশিয়েন্সি রেশিও মানে ইউজ অফ অ্যাসেট, অ্যাসেটটা আমরা কিভাবে ইউজ করতেছি। প্রথমটাই হলো অ্যাসেট টার্নওভার রেশিও, আর অ্যাসেট টার্নওভার রেশিও is equal to sales revenue divided by টোটাল asset. এখন এই অ্যাসেট আপনি যে কোনো অ্যাসেটই বলতে পারেন। Any combination. স্যার একটু স্যার হ্যাঁ জি, কি বলছেন? টোটাল অ্যাসেট ধরি, যদি টোটাল কারেন্ট প্লাস নন কারেন্ট ধরলে স্যার 0.99:1। হ্যাঁ, যে কোনো দুইটা কম্বিনেশন করেন, প্র্যাকটিস করেন, অসুবিধা কি? একবার টোটাল কারেন্ট ধরেন, একবার লং টার্ম অ্যাসেট ধরেন। কারেন্ট অ্যাসেটটা খুব বেশি অত এফেক্টিভ না, লং টার্ম ধরেন, শুধু লং টার্ম ধরেন, শুধু টোটাল অ্যাসেট ধরেন, প্র্যাকটিস করেন। আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন যে এখানে বোঝানো যে কোনো কম্বিনেশনই হতে পারে। স্যার নন কারেন্ট অ্যাসেট দিয়ে করতে বলছেন আরেকটা, তাই তো? 14,125। আমরা অ্যাসেট টার্নওভার রেশিও বলেছি যে সেলস রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাসেট। অ্যাসেটে গিয়ে আমরা বলছি এনি কম্বিনেশন। তাহলে আমরা এখানে সেলস রেভিনিউ কত আছে? 23,636। 23,636, তাকে আমরা ভাগ দেব, এখানে টোটাল অ্যাসেট দেয়া আছে 23,836। গুড। তাহলে আমরা যদি এটা দিয়ে ভাগ করতে পারি, অথবা যদি নন কারেন্ট অ্যাসেট ধরি তাহলে 14,135। হ্যাঁ 14,135 নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট নরমালি খুব বেশি ফ্রুটফুল না, নন কারেন্ট অ্যাসেট ধরাই ভালো। 14,135 দেওয়া করতে পারি, 23,836 দেওয়া করতে পারি, দুটি আমরা দেখতে পারি রিটার্নটা কি রকম আছে। স্যার ওই যে নন কারেন্ট অ্যাসেট দিয়ে আসছে হচ্ছে 1.67, তাহলে দুইটা অ্যানসারের মধ্যে কোনটা ভালো স্যার? না, দুটো তো অ্যানসার করবেন না, আপনি তো যে কোনো একটা করবেন। না স্যার, দুটো করব না, আমি জাস্ট নিজে বোঝার জন্য, মানে হ্যাঁ, নিজে বোঝার জন্য। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আপনার টোটালের চেয়েও আপনার লং টার্মটার মানে এটার বেশি, আপনার রিটার্নটা বেশি। তার মানে হলো কি? তার মানে হলো কি, টোটালের ভিতরে কিন্তু একটা কারেন্ট অ্যাসেট আছে। জি স্যার। তাহলে কারেন্ট অ্যাসেটটা যত কম রাখতে পারবেন ততই আপনার জন্য ভালো, তাই না? তো আপনি তো যে কোনো একটা দিয়ে করবেন, ওইভাবেই কমেন্টসটা করবেন আর কি। কিন্তু স্যার টোটাল অ্যাসেটটা মানে টোটাল অ্যাসেটটা ধরলে তো এটা বোঝা যাবে না যে আসলে আমার কারেন্ট অ্যাসেটের কি অবস্থা। না, টোটাল অ্যাসেট আমরা তো আগেই বলেছি যে আমরা তো এখানে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের একটা বছরের তুলনা করতেছি, আমরা এর সাথে গত বছরের তুলনা করতেছি না, এই প্রতিষ্ঠানের মতন আরেকটা প্রতিষ্ঠানের সাথে তুলনা করতেছি না, শুধুমাত্র একটার উপরেই কম, কাজে এটার উপরে খুব বেশি একটা কমেন্টস করার সুযোগ নাই। কিন্তু একটু বোঝা যায় যে অ্যাকচুয়ালি কি 0.99, এটা হলো বোঝা যাচ্ছে যে একের চেয়ে কম রিটার্ন, তার মানে এটা খুব বেশি ভালো না রিটার্নটা, ফিক্সড অ্যাসেটের উপরে টার্নওভারের উপরে খুব বেশি ভালো না, মিনিমাম এটা 7-8 থাকলে ভালো হতো। কিন্তু যখন আমরা 2 বছরের সাথে তুলনা করতাম অথবা আরেকটা প্রতিষ্ঠানের সাথে তুলনা করতাম, তখন আমরা কম্পেয়ার
কমেন্টসটা আমরা ভালো দিতাম। এবার আবার আমরা শুধুমাত্র লং টার্ম নিয়ে করেছি, সেক্ষেত্রে আমরা বুঝতেছি যে লং টার্মের ভিতরে তো কারেন্ট অ্যাসেট নেই, কিন্তু আমার টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেটটা আছে। তার মানে হলো এখানে এফেক্টটা হওয়ার কারণটাই বুঝতেছি যেটা কারেন্ট অ্যাসেটের জন্য হয়েছে, তাহলে কারেন্ট অ্যাসেটটা কমানো হলো বেটার এই সেন্সে। জি স্যার। তাহলে কমেন্টটা কিভাবে সাজাবো এখানে? কমেন্ট ওইভাবেই সাজাবেন যে ক্যাশটা ইউজ করতে হবে বেশি, ওই যে এই আগের মতো। ক্যাশ ব্যালেন্সটা কম রাখতে হবে। এরপরে আমরা করব ক্যাপিটাল টার্নওভার। Capital turnover means sales revenue divided by average total capital employed. Capital turnover মানে হলো sales revenue divided by average total capital employed. স্যার 1.25। আপনি কি অ্যাভারেজ করেছেন? জি স্যার, এভারেজ তো আগেই করছি, ওইটা দিয়েই করলাম। হ্যাঁ 1.25 তা তো হওয়ার কথা না, দেখেন তাহলে 1.29 স্যার। হ্যাঁ 49 কে 5 ধরতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, যদি কোশ্চেনে আসে যে লিকুইডিটি রেশিও, ইফিসিয়েন্সি রেশিও, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবগুলা করতে হবে না। আপনারা দেখবেন মার্ক কত, মার্ক দেখে তারপরে আপনার অ্যান্সার করবেন। যদি দেখেন যে মার্ক কম, তাহলে লিকুইডিটি রেশিওতে শুধু কারেন্ট রেশিও করবেন, কুইকটা করবেন না। আবার যদি দেখেন ইফিসিয়েন্সিতেও ওই রকমের যদি আসে, যদি দেখেন মার্কটা কম, সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা করবেন। স্যার ক্যাপিটাল টার্নওভার 1.50 কিভাবে আসে? আমি তো এটা দিয়েই করলাম। এখানে 1.25 স্যার 1.25 আসতেছে। তাহলে কি আমার ভুল হইলো? দেখেন তো 1.29 আসলে 1.29 মানে 1.3 হয় স্যার 1.2489 সামথিং এরকম, 1.2489। 23,636 ভাগ 1.24। হ্যাঁ 1.25 হবে। 1.24 হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আরে টিচারের তো কিছু ভুল হবে, তাহলে ছাত্ররা ধরবে কিভাবে? তার মানে আপনারা যে অ্যাটেন্টিভ, এটা বোঝা গেল আর কি, এই জন্যই মাঝে মধ্যে একটু ভুল করতে হয়। এর পরেরটা হলো নন কারেন্ট অ্যাসেট টার্নওভার। আমরা এখানে এই যে 1.25 এটা দিয়ে আমরা কি বুঝলাম? ক্যাপিটাল আমরা বুঝলাম যে প্রতি 1 টাকা যদি আমি ইনভেস্ট করি, সেখানে আমি 1.25 টাকা রিটার্ন পাবো, তাই না? প্রত্যেক 1 টাকা ইনভেস্টমেন্টের এগেইনস্টে আমার রিটার্ন আসবে 1 টাকা 25 পয়সা। এবার আমরা করব নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও।
স্যার 1.67 তো 1.672 হ্যাঁ 1.67 এটা অর্থ ফর এভরি টাকা 1 নন কারেন্ট অ্যাসেটের এগেনস্টে আমরা নন কারেন্ট অ্যাসেট মানে হলো কি লং টার্ম অ্যাসেট তাই না নন কারেন্ট অ্যাসেট হলো লং টার্ম অ্যাসেট জি স্যার। স্যার এগুলা কি টাইমস দিয়ে ডিনোটস করা লাগবে নাকি জি রেশিও? জি জি ওগুলাতে কি টাইমস হবে মানে না না 1.6? টাইমস হবে না তো ওটা 1 টাকার এগেনস্টে এত টাকা রিটার্ন সেটা বোঝাচ্ছে আচ্ছা ওকে স্যার। আপনি তো ওই যে উপরেটা তো প্রফিট জি স্যার। উপরেরটা প্রফিট মানে হলো কি 14,136 টাকায় আপনি প্রফিট করেছেন 23,636 টাকা এই হলো মূল কথাটা জি স্যার। আর এই সব রেশিও কিন্তু আসবে না আমরা শিখতেছি আমরা এই স্টেজে যেটাই আসুক আমরা যেমনি পারবো পরবর্তী স্টেজগুলো আমাদের জন্য সোজা হয়ে যাবে আমরা কিন্তু যে জিনিসগুলা খুব রিলেটেড এগুলো পরবর্তী স্টেজে যেগুলা আপনাদের আর চিন্তা করতে হবে না অনেক অনেক চ্যাপ্টার আছে অনেক দেখবেন যে অনেক ইজি হয়ে যাবে আর আমরা সবসময় খেয়াল করব যে পরীক্ষাতে যখন কোশ্চেন আসবে সব রেশিও কিন্তু দিবে না দেবে হয়তো ম্যাক্সিমাম 5 মার্ক যদি থাকে বা 10 মার্ক থাকলে হয়তো 3টা বা 4টা রেশিও দেবে সেক্ষেত্রে আমরা যদি কোনো রেশিও নাম উল্লেখ করে দেয় যে এফিসিয়েন্সি রেশিও আপনার লিকুইডিটি রেশিও সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রেশিও থেকে একটা করে করব আবার যদি হেডলাইনে না দিয়ে স্পেসিফিক ভাবে বলে যে কারেন্ট রেশিও কুইক রেশিও সেক্ষেত্রে তো আমরা সেটাই করব লিকুইডিটি রেশিও সেক্ষেত্রে যে কোনো একটা করব যদি বলে যে অ্যাসেট টার্নওভার রেশিও সেক্ষেত্রে আমরা অ্যাসেট টার্নওভার রেশিওই করব কিন্তু যদি বলে এফিসিয়েন্সি রেশিও সেক্ষেত্রে হয়তো আমরা ক্যাপিটাল টার্নওভারও করতে পারি ক্লিয়ার সবাই জি স্যার ক্লিয়ার। ওকে তাহলে এবার আমরা কি করব ইনভেন্টরি টার্নওভার রেশিও করব এটাও কিন্তু এফিসিয়েন্সি রেশিওর আন্ডারে এফিসিয়েন্সি রেশিওর আন্ডারে এবার আমরা এতে করেছি অ্যাসেট টার্নওভার এবার বিতে করব আমরা ইনভেন্টরি টার্নওভার সিক্স পয়েন্ট সিক্স ফোর 6.64 এটা দিয়ে 6 বার বা 7 বার কি how many times inventories bought and sold during the year বছরে কতবার বিক্রির আগে সে কেনা বেচা হয়েছে জিনিসটা বললাম না স্যার তো স্যার ইনভেন্টরি কতবার সোল্ড হয়েছে জিনিসটা এরকম না স্যার না না কতবার ইনভেন্টরি মুভমেন্ট ইনভেন্টরি মুভমেন্টটা আপনি একবার কিনেছেন বিক্রি করছেন এর রেজাল্টটাই তো হলো 8,799 জি স্যার হ্যাঁ তো সেটা কতবার সেটা বোঝানোর জন্য এইটা আমরা করি ইনভেন্টরি টার্নওভার মিন্স হাউ মেনি টাইমস ইনভেন্টরি বট এন্ড সোল্ড ডিউরিং দি ইয়ার এই বছরের মধ্যে কতবার আপনি সেই ইনভেন্টরিটা বেচা কিনা হয়েছে মুভমেন্ট হয়েছে এটা তো তাহলে প্রতিষ্ঠানের জন্য ভালো যত বেশি মুভমেন্ট হবে অতই ভালো আপনি এখানে যদি মুভমেন্ট হয়তো 10 আরো ভালো এখানে মুভমেন্ট যদি হয়তো 2 একটু খারাপ তারপরে রেশিও কি ওপেনিং ইনভেন্টরিটা কিভাবে পেলাম হ্যাঁ এখানে ওপেনিং ইনভেন্টরি না 1225 প্লাস 1400 হ্যাঁ
এই 1225 এটা কি ওপেনিং ইনভেন্টরি না, যে প্লাস করলেন যে 1225 প্লাস 1400? এখানে দেখেন আপনি ইনকাম স্টেটমেন্টে যান, এই যে দেখেন ওপেনিং ইনভেন্টরি যে 1225, আর এই যে ক্লোজিং ইনভেন্টরি এই যে 1425। জি স্যার, জি স্যার। তাহলে ওপেনিং ইনভেন্টরি যোগ ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2 আমরা এভারেজ করে নিচ্ছি। জি স্যার। এবার ইনভেন্টরি ডেজ, স্যার 55 ডেজ। হ্যাঁ 55 ডেজ। এর অর্থ কি? এর অর্থ কি? স্যার আমার কাছে এর অর্থ বিক্রি থেকে হচ্ছে কতদিন স্টে 55 করে দিন। স্যার? 55 দিনের সাথে ইনভেন্টরিটা 55 দিন ইনভেন্টরি মানে স্টে করে, রাইট রাইট, স্টে করে। তার মানে স্টেটা যত কম করবে অতই ভালো, স্টে যত বেশি করবে অতই খারাপ, যত কম করবে অতই ভালো। এখানে যদি 30 দিন হইতো আমি বলবো যে আরো ভালো হইতো। হ্যাঁ, যদি আপনার এটার উপরে কমেন্টস করতে হয় তাহলে বলবেন যে এটা 30 দিন হলে আরো ভালো হতো কোম্পানির জন্য। এরপরে কি আছে আমাদের, আমরা এখানে লিখে দিচ্ছি that on average an item is in inventory before it is sold. Additional finance need in inventories which may be need elsewhere. অর্থাৎ বলছে যে আপনি যদি ইনভেন্টরিটা ব্লক হয়ে থাকে তাহলে আপনার ক্যাপিটালটা ব্লক হয়ে থাকবে, এডিশনাল ফাইন্যান্স লাগবে আপনার অন্য কাজ করার জন্য। আর যদি আপনার ইনভেন্টরি না থাকে, এখানে যদি ইনভেন্টরি আপনার অনলি 15 ডেজ হইতো বা 20 ডেজ হইতো তাহলে আপনার ক্যাপিটাল আরো কম লাগতো। স্যার বিষয়টা হচ্ছে কি এরকম যে আমাদের যে ইনভেন্টরি সেল হচ্ছে না, ক্যাশটা আউট হচ্ছে না, যার কারণে আমি আবার ফার্দার বিনিয়োগ করতে পারতেছি না। বিষয়টা এই জায়গায় স্যার, ক্যাশটা আউট হচ্ছে না, ক্যাশটা ইন হচ্ছে ইন হচ্ছে না। সরি, হ্যাঁ ক্যাশ ইন হচ্ছে না স্যার, ক্যাশ ইন তো হচ্ছে না। ইনভেন্টরি সেল হলে তো আপনার ক্যাশ ইন হবে। আর যদি ইনভেন্টরি আপনার ব্লক হয়ে থাকে তাহলে তো আপনার কাজ করতে গেলে আরো টাকা লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাবে। জি স্যার। এরপরে নাম্বার সি হলো রিসিভেবল কালেকশন পিরিয়ড। আমরা কিন্তু একটার আন্ডারই আছি এখনো, এটা খুব বেশি বড় রেশিও, এফিসিয়েন্সি রেশিও। আমরা এতে বলেছি অ্যাসেট টার্নওভার, ক্যাপিটাল টার্নওভার, বিতে বলেছি ইনভেন্টরির উপরে, এবার সিতে বলবো রিসিভেবলের উপরে। তিনটা জিনিস কিন্তু একটু খেয়াল করবেন। আমরা কিন্তু এফিসিয়েন্সি তিনটা দেখতেছি, অ্যাসেট, ইনভেন্টরি এবং রিসিভেবল। কনসেপ্ট গুলো সুন্দর ক্লিয়ার করে রাখবেন। জি বোঝা যাচ্ছে না, অস্পষ্ট আসতেছে আপনার কথা। স্যার আপনি একটু আগে যেটা বললেন যে মাল যদি কম হয় এবং যদি যদি বলে যে এফিসিয়েন্সি রেশিও বের করতে, তাহলে আমরা কি এ পয়েন্টে যে 3টা বা 4টা আছে ওগুলো সব করবো? না না না, এটা তো আমি বারবার বলতেছি যে আপনি যে কোনো একটা করবেন। আপনি যদি শুধু বলে এফিসিয়েন্সি রেশিও তাহলে আপনি এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটাই করতে পারেন, আপত্তি নাই। স্যার এই 3টা বলতে মানে এ বি সি, এই 3টার কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এই এবিসি বলতেছি। এতে বলতেছি অ্যাসেট, অথবা আপনি 3টা থেকে 3টাও করতে পারেন। অ্যাসেট থেকে ক্যাপিটাল টার্নওভারটা করতে পারেন, বি থেকে আপনি ইনভেন্টরি ডেজ করতে পারেন, হ্যাঁ, আর সি থেকে গিয়ে আপনি
ওখানে একটা করতে পারেন। আচ্ছা আবার ডিও আছে, ডিটা লাগে না, ডিটা করার দরকার নাই, আপনি এবিসি তিনটা থেকে তিনটা করলেই আনাপ। তাও করবেন মার্কের উপরে, যদি দেখেন মার্ক এফিসিয়েন্সি রেশিওতে মার্ক যদি দেখেন 5, তাহলে দুইটা করলেই হয়, ক্যাপিটালের উপরে করবেন আর এর ইনভেন্টরিটা করবেন, বাস ইনভেন্টরি বেস করবেন, ক্যাপিটাল টার্নওভার করবেন। আমি সবগুলাই করাচ্ছি, যে কোনটা আসে তা তো বলা যায় না, সেই জন্য আমরা সবগুলাই শিখতেছি। এবার আমরা রিসিভেবল কালেকশন করব। স্যার রিসিভেবল কালেকশন তো শেষ, আমরা পেয়েবল করবো স্যার। না ফ্র্যাকশনটাকে লিখবো না? স্যার কালেকশন ডেজ তো মনে হয় যত কম হবে ততই ভালো। 8.36 ডেজ কম হবে অত ভালো। 37 ডেজ আসলো, তাহলে কি ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিব? কালেকশন রেট যত কম হবে অত ভালো হবে। স্যার মানে ফ্র্যাকশন যদি রেজাল্ট আসে তাহলে ফ্র্যাকশনটাকে বাদ দিয়ে দিব? ডেজের ফ্র্যাকশনটা যদি দেখেন মোর দ্যান 5, তখন রাউন্ড করে নেবেন, রাউন্ড করে এরকম ব্র্যাকেট দিয়ে অ্যাপ্রক্সিমেট লিখবেন, এই ডাবল পি লিখে দেবেন। মনে করেন সে এখানে 8.30 আসলো, তার মানে ওখানে 80 ধরবেন। আবার এক জায়গায় আসলো 8.55 বা 5, তখন আপনি 9 করে ব্র্যাকেটে লিখবেন অ্যাপ্রক্সিমেট। স্যার আগেরটা কিন্তু 54.9 আসছিল। হ্যাঁ 54.9, আমরা 55 ডেজ ধরছি। জি স্যার। দিনের তো আর ফ্র্যাকশন ওইভাবে করলে সুন্দর দেখায় না, সেজন্য আমরা রাউন্ডটা করে নিয়েছি। স্যার এই যে এই ম্যাথটাতে স্যার রিসিভেবল কালেকশন পিরিয়ডে স্যার আমাদের হচ্ছে যে রেট রিসিভেবল বাই হচ্ছে যে রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস। স্যার এখানে এটা 2 নাম্বার জিনিসটা বুঝিনি স্যার, রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস কোনটা কোনটা? স্যার রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস কত নম্বর এইটা? 3 নাম্বারটা স্যার। সেলস সবই ক্রেডিটে হয়েছে, সেলস ক্যাশে হয় নাই। এখানে শুধু সেলস বলা আছে, আপনি একটা নোট দেবেন, আই অ্যাসিউম দ্যাট this sales figure is only on credit, বাস হয়ে গেল। আমরা ওইভাবে বলে নেব যে এই সেলসটা আমি মনে করলাম সম্পূর্ণ ক্রেডিট সেলস। স্যার যদি আমাদেরকে এই ধরনের নোট না দেওয়া থাকে আমরা কি স্যার তাহলে মনে করব না যে এটা ক্যাশে হয়েছে স্যার? ক্যাশে যদি হয় তাহলে তো আপনি ওই যে অনেক রেশিও তো করতে পারবেন না। জি স্যার বুঝতে পেরেছি স্যার। ক্যাশে হলে অনেক রেশিওই আপনি করতে পারবেন না, সেই জন্য আমরা ক্রেডিট ধরলে আমাদের জন্য সুবিধা। তাহলে এখানে আমাদের সবার হয়েছে 8 দিন। জি স্যার। তাহলে 8 দিন, এটা কিন্তু রিজনেবল একটা দেন। এটা আমরা 15 ডেজ পর্যন্ত 15 ডেজ পর্যন্ত আমরা এটা ভালোই বলবো। কাজে এখানে 8 ডেজ মানে হলো গুড গুড কন্ডিশনে আছে। এবার আমরা ডি করি। ডি মানে হলো পেয়াবেল ডেজ।
না এই তো আমি তো জানতাম তুমি এই কেসে 200 টাকা দিয়ে আমি কিছু 100 ঈদের দিন কনফিউশনের জন্য জি সেই হিসাব তার এটার সাথে হবে না তাতে কি হয়েছে স্যার 45 ডেজ আসে তো মনে হয়। হ্যাঁ 45 আসছে। 99 ধরি তাহলে 44 আসে 45 আসে হ্যাঁ দুটোই দুটোই আসে। আসে একটা দুই পারচেজ আর একটা থেকেই সেলস 45 আসে। একটাতে 44 আর একটা 45 হ্যাঁ যদি 1899 ধরি তো 45 ডেজ আসে। যদি 1899 ধরি 45 ডেজ। স্যার এখানে হচ্ছে যদি দুইটাই দেওয়া থাকে তাহলে কোনটা নিয়ে করলে ভালো হবে, কস্ট অফ সেলস আর পারচেজ? কালকে স্যার ক্লাসে বলে দিয়েছে পারচেজ। ওকে এখন কমেন্ট করেন তো এই 44 ডেজ কি বেটার অর নট? বেটার না স্যার। হ্যাঁ স্যার আমি তো মনে করি বেটার স্যার, কারণ টাকা তো Better, আমাকে sir. স্যার আমি তো টাকা আটকে রাখতেছি আরেকজনের টাকা, সেটা আমি অন্য জায়গায় বিনিয়োগ করতেছি স্যার, আমি তো জি। ক্যাশটা দিয়ে লাগতেছে না এখন। জি স্যার, পেমেন্টটা যত দেরিতে করব ততই তো আমার জন্য ভালো স্যার। ভালো হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি যে কথাটা আমার জন্য ভালো সেই কথাটা অন্যের জন্য খারাপ, যে কথাটা আমার জন্য খারাপ সেটা অন্যের জন্য ভালো। হ্যাঁ যেমন এখানে দেখেন একটু আগে বললাম যে 8 দিন এটা আমার জন্য ভালো কিন্তু অন্যের জন্য কিন্তু খারাপ। আবার এখানে বলতেছি 44 ডেজ আমার জন্য ভালো কারণ আমি পেমেন্ট দেরিতে করব, আবার যার কাছ থেকে কিনতেছি ওর জন্য কিন্তু খারাপ। সো দ্যাট এখানে রিভার্স কমান্ড। স্যার আমরা যদি পারচেজ দিয়ে করি স্যার, স্যার পারচেজ দিয়ে করলে রেজাল্ট আর পারচেজ আর সেলস দিয়ে করলে স্যার একদিন কম বেশি হয় স্যার, তাহলে যেটা স্যার আমাদের জন্য একদিন কস্ট অফ সেলস দিয়ে করলে কত হয়? কস্ট অফ সেলস দিয়ে করলে স্যার 44ই আসে কিন্তু পারচেজ দিয়ে করলে 45 আসে। ওকে আমরা অবজেক্ট দিয়ে 45 রাখি, দুইটাই রাখি, অসুবিধা কি? তাহলে স্যার আমরা কোনটা দিয়ে ভালো হবে স্যার? আমরা একটা দিন বেড়ে গেল তাহলে 45 টাই করবো স্যার এখানে। আমরা তো কম হলো 10 বার বলেছি আমরা যে কস্ট অফ সেলস দিয়ে করবেন। থিওরি বোঝানোর সময় বললাম, অঙ্ক করার সময় তো 2 বার বললাম। ওকে এবার আমরা ক্যাপিটাল স্ট্রাকচার করি, গিয়ারিং রেশিও গুলা করি। স্যার এখানে কমেন্টস স্যার ক্লিয়ার হলো না তাহলে স্যার আমি কমেন্টস বলবেন যে যেহেতু 44 ডেজ আমরা কমটাই ধরলাম, যে এটা যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে অ্যাকাউন্টস রিসিভেবলের চেয়ে 44 ডেজ বেশি, কাজে ইট ইজ এ বেটার ফর দি কোম্পানি।
because it is the period to pay cash to our suppliers. আমাদের সাপ্লায়ার্স কে আমরা ক্যাশটা একটু দেরিতে দেই, তার মানে এই ক্যাশটা দিয়ে আমি অলরেডি বিজনেস করতে পারি। যেহেতু পেমেন্ট দেরি হয়, এর মাঝখানে যে ক্যাশটা আমার থাকে ওই ক্যাশটা দিয়ে আমি আবার রোলিং করতে পারি। কাজে পেমেন্ট যত দেরিতে হবে অত ভালো, আর রিসিভেবল যত তাড়াতাড়ি পাবো অতই ভালো। এবং আমরা যদি এখানে এটার সাথে কম্পেয়ার করি যে 8 দিনে পেয়ে যাই আর 44 দিনে দেই, তার মানে কি আমি এটা 5 আর 40 বা 6 আর 48, আমি প্রায় 6 বার আমি এই টাকাটাকে ইউজ করতে পারতেছি, বা 5 টাইমস আমি ইউজ করতে পারতেছি। ওকে, এবার আমরা ক্যাপিটাল স্ট্রাকচারে যাই। ক্যাপিটাল স্ট্রাকচার ছিল গিয়ারিং রেশিও বা লিভারেজ রেশিও, এটা কিন্তু প্রায় আসে। লিভারেজ রেশিও আর গিয়ারিং রেশিও। স্যার 20%। 18.87 হ্যাঁ 20% or 20:100 বলতে পারি আমরা, 20:0.20:1 অথবা 20:100 যেভাবেই বলেন, বা 20% যেভাবেই বলেন। তার মানে হলো 100 টাকা যদি আপনার টোটাল ক্যাপিটাল হয়, তার ভিতরে হলো 20 টাকা হলো আপনার লোন। টোটাল ক্যাপিটাল 100 টাকা হলে 20 টাকা হলো লোন। স্যার এটা কম থাকাই তো ভালো কোম্পানির জন্য। হ্যাঁ কম টাকা ভালো, কম টাকা ভালো। এটা স্ট্যান্ডার্ড আছে, মোটামুটি ভালোই আছে, 20:100 ভালো। এরপর আমরা বের করব ডেট ইকুইটি রেশিও is equal to debt is to equity বা debt divided by equity। স্যার আগের কমেন্টের ক্ষেত্রে আমরা তো একটা জিনিস কিছুক্ষণ আগেও জানলাম যে 1 টাকা লাইবিলিটিস থাকলে সেখানে 1.5 টাকা অ্যাসেট থাকলেই হয়, তাহলে এই জিনিসটা ভালো বোঝাচ্ছে। তাহলে স্যার এখানে 20% কি স্যার খুব ভালো বলতে পারি স্যার? আমরা তো 67%, 33% মতো লোন নিতে পারি স্যার। কোনটা? আগের অঙ্ক যেটা 20% হলো স্যার। আমরা এর আগের আলোচনায় বলছিলাম, গতকালকের আলোচনায়, যে আমার যদি 1 টাকা লোন থাকে তার এগেইনস্টে 1.5 টাকা অ্যাসেট থাকলেই সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, মিনিমাম আইডিয়াল স্ট্যান্ডার্ড ধরবো স্যার, কথা বলছিলাম। এখানে তো লোনের সাথে অ্যাসেটের কোনো সম্পর্ক নাই। তা ঠিক আছে, এটা তো এখানে তো অ্যাসেটের সাথে লোনের কোনো সম্পর্ক নাই, এখানে তো হলো লোনের সাথে লোন সম্পর্ক। টোটাল ক্যাপিটালের সাথে লোনের অংশ কতটুকু? 100 টাকা যদি আমার টোটাল ক্যাপিটাল হয়, সেখানে 20 টাকা আমার লোন। আচ্ছা জি স্যার। এখানে তো অ্যাসেটের সাথে কোনো সম্পর্ক নাই। স্যার পরেরটা কি 25%? ডেট ইকুইটি রেশিও 24.6 25 জি 24.67 জি, এটা অলসো এ গুড রেশিও, কারণ 30% পর্যন্ত আমরা গুডই বলি। 30:70 স্যার এটা 5:20 না লিখে এখানে 1:4 তো মনে হয় লেখা যায়। লেখা যায়, একই কথা। এটা কি আমরা কি যদি ইস্টুতে যাই, ডেট ইকুইটি ইস্টু, তাহলে কি আমরা এখানে যেমন আমরা প্রকাশ করেছি পার্সেন্টেজে, তখন ঠিক আছে, কিন্তু আমরা যদি ইস্টুতে যাই তাহলে কি 25:100 হবে নাকি 25:70 হবে? 75 হবে স্যার, 25
75 হবে 100 হবে স্যার। না আমার কাছে তো তাই মনে হচ্ছে। জি স্যার 100 হবে স্যার। পার্সেন্টেজ ধরে 25% ঠিক আছে, 25% ইস্যুতে গেলে তাহলে 100ই তো হবে। 100 হবে স্যার। 100 হবে তো স্যার, 100 হবে স্যার। পার্সেন্টেজ তো 100 কে ইয়া করে না। জি স্যার না একটা না আমাদের সেটা না, আমি বলছি না না স্যার, আমি বলছি এই পর্যন্ত বলে যান, এই পর্যন্ত ঠিক আছে, এটা ঠিক আছে 25% মানে 100, 25/100 ঠিক আছে। কিন্তু আমরা যদি আলাদাভাবে গিয়ে বলতে চাই যে আপনার স্যার টোটাল আলাদাভাবে ডেট যদি এবং বলতে ইকুইটি চাই মিলে স্যার। এটা রেজাল্ট এই পর্যন্ত ঠিক আছে, ওকে। এখন আমরা জি, যদি বলি ডেট ইকুইটি রেশিও যদি আমরা আলাদাভাবে যদি বলি যে এটা আপনার যদি বলি যে 25 টাকা আমার ডেট এবং 100 আমার টাকা ইকুইটি, 75 75 টাকা টাকা ইকুইটি, ইকুইটি। এটা কি ভুল হবে কিনা? স্যার তাহলে তো উপরেরটাও ঠিক নাই মনে হয়। আরে এটা বোঝানোর জন্য স্যার বলতেছে স্যার এটা ভুল হবে এটার না সাথে স্যার। কানেক্টেড না তো, এটা স্যার ভুল ম্যাথের হবে না সাথে স্যার। কানেক্টেড না। থাকবেই আপনি স্যার এই টাকা বর্ণনা করে বলছেন স্যার। এই অঙ্কটা এই পর্যন্ত শেষ, এখন জি, আমরা স্যার। একটা এক্সট্রা আলাপ করতেছি। এটা তো 25% তো এর পর্যন্ত শেষ, এখানে কোনো কারো কোনো কনফিউশন থাকার কথা না, এটা ঠিক আছে। যেহেতু এটা 100 আছে এখানে, সেই জন্য 25% ঠিক আছে, মানে হলো ইকুইটির সাথে ডেপ্টের পার্সেন্টেজ হলো 25%। কিন্তু আমরা যদি এই পার্সেন্টেজ আকারে না বলে শুধু যদি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ডেপ্ট ইকুইটি রেশিও কত, তাহলে কি আমি এইভাবে বলতে পারি কিনা 25:75? স্যার এটা সহজ কথা হলো ওইখানে তো 25% আছে, তাহলে টোটাল হচ্ছে আমার 100 100 থেকে 25 বাদ দিলে 75 আমার। না স্যার, তাইলেও তো মনে হয় স্যার বলা স্যার যায় আমার টোটাল তো 25%, তাহলে অ্যাসেট তো 100 100 থেকে 25 আমার হচ্ছে ইকুইটি, তাহলে 75% সরি 25 হচ্ছে আমার ডেট, তাহলে 100 মাইনাস 25 ইকুয়াল 75% হচ্ছে আমার ইকুইটি। আর এখানে তো স্যার তুলনা করা হচ্ছে যে 25 যদি হয় তাহলে 25টা কতর মধ্যে হবে, 100-র মধ্যে, এটাই তো মনে হয় ঠিক হচ্ছে। এটা তো ঠিক আছে, বলতেই আছি। মধ্যে 25 যে কথা সত্য, 100 মধ্যে 75 সেরকম সত্য। এটা তো ওই যখন দুটোর মধ্যে আবার এটা যখন আমাকে রেশিও বলবে তখন তো আমি এই পর্যন্ত তো ঠিক আছে আমি বললামই, কিন্তু আমাকে যদি বলে তো তোমার ডেপ্ট ইকুইটির অবস্থা কি, আমি যদি বলি 25:75, তাহলে কি কথাটা আমার ভুল হবে কিনা? ভুল হবে না স্যার, ঠিক আছে স্যার। কথাটা আমার ভুল হবে না। কথা কি কোশ্চেন করে সেটা আমাকে আগে বুঝতে হবে। আমি এই 25 বের করেছি রেশিও, হ্যাঁ, আর এটা কিন্তু রেশিও না, এটা হলো 25:75 বলতে চাই, মানে 25 টাকা হইলো আমার ডেপ আর 75 হইলে ইকুইটি, টোটাল হলো আমার 100 টাকা। 100 টাকা। জি স্যার। ওকে, এবার আমরা সিকিউরিটি রেশিওতে যাই। ইনভেস্টরস স্যার লং টার্ম লোন বলতে ইন্টারেস্ট পেয়াবল ফর লং টার্ম লোন, কি ব্যাংক লোনটা নিব শুধু?
ইন্টারেস্ট পেয়াবেল অন লং টার্ম লোন। জি স্যার, শুধু হ্যাঁ। পেয়াবেল যাবে নাকি ব্যাংক লোন সহ যাবে স্যার? না, এটা তো বলছে ইন্টারেস্ট পেয়াবেল, ব্যাংক ওটা তো লোন, আমি তো লোনের কথা বলতেছি না, আমি বলছি ইন্টারেস্ট পেয়াবেল। স্যার তাহলে শুধু পেয়াবেল 1086 টাকা ওইটাই যাবে শুধু? এটা কি ইন্টারেস্ট পেয়াবেল? 1086 কি ইন্টারেস্ট পেয়াবেল? না শুধু পেয়াবেল স্যার। তাহলে আমি কি করে বুঝি ওটা ইন্টারেস্ট পেয়াবেল? এই যে উপরে যান, ইনকাম স্টেটমেন্টে যান, এখানে আছে ইন্টারেস্ট পেয়াবেল অন ব্যাংক লোন। ও হ্যাঁ, আর ওটা হলো পেয়াবেল, ওইটার ভিতরে আছে এটা। হ্যাঁ হ্যাঁ স্যার। যে আপা ইনফরমেশন থেকে দিচ্ছে 20.22। ওইটা ছিল আমাদের ব্যালেন্স শিটে যেটা আছে, এটা হলো 1086, এটা হলো পেয়াবেল। এই পেয়াবেলের ভিতরে ইন্টারেস্ট পেয়াবেলও আছে, যার ফিগারটা হলো আমি ইনকাম স্টেটমেন্টে পাবো। ইন্টারেস্ট পেয়াবেল অন ব্যাংক লোন 450 টাকা। স্যার এখানে আমি এক্স্যাক্টলি টাইম যখন আসবে 20.22 টাইমস লিখবো নাকি স্যার অ্যাপ্রক্সিমেট করে 20 বানাই ফেলবো স্যার? 20 বানাই ফেলান, কারণ এটা অর্থটা কি, এটা দিয়ে আমরা কি বুঝি? স্যার আমরা যা লোন নিছি তার ইন্টারেস্ট 20 গুণ বেশি আছে কভার করার জন্য, ইন্টারেস্টটা কভার করার জন্য আমার কাছে স্যার প্রফিট। হ্যাঁ, অর্থাৎ আমার হাতে যা প্রফিট আছে এই দিয়ে আমি 20 বার দিতে পারবো, ইন্টারেস্ট আমি 20 বার পরিশোধ করতে পারবো। সো দ্যাট ইটস এ গুড। অর্থাৎ যারা লোন দেবে তারা বুঝতেছে যে না, পজিশন ভালো আছে, আমার লোন আমার ইন্টারেস্টটা দিতে পারবে, এটা দিয়ে এইটাই বোঝানো হয়। এই জন্য এটাকে সিকিউরিটি নাম দিয়েছে। ক্লিয়ার সবাই? স্যার এখানে তো সব দেয়া ছিল এই জন্য ক্লিয়ার, কিন্তু পরীক্ষায় তো দেয়া থাকবে না, সব বের করে নিতে হবে। হ্যাঁ, আমরা আরেকটা অঙ্ক করবো, আরেকটা অঙ্ক করবো। স্যার হ্যাঁ, ব্যাংকের যখন ইন্টারেস্টটা পে করবে প্রতিষ্ঠান, তখন তো সে ক্যাশ থেকে পে করবে, সে তো প্রফিট পে করবে না। তার আমি যে প্রফিট দিয়ে তার ইন্টারেস্ট কভারেজ বের করলাম, তাহলে দেখা যাবে যে ওই প্রফিটের মধ্যে তার ক্যাশ আছে কম, তাহলে তো কিভাবে এটা ভালো হবে? হ্যাঁ হতে পারে, সেটা হতে পারে, কিন্তু নরমালি আপনার প্রফিট বেশি হলেই তো আমরা বুঝতে পারি যেটা স্ট্রেংথ বোঝা যায় কোম্পানির। হ্যাঁ, কিন্তু এখন এমন হতে পারে ক্যাশ আছে বেশি, আপনার প্রফিট হয় না, লস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভালো না। ক্যাশ থাকলে যে ভালো তা না, ওদিকে যদি লস হয় এই ক্যাশটা অন্য ক্যাশও তো হতে পারে, যেটা হয়তো পেমেন্ট করে দিতে হবে আপনাকে এখনই। আর প্রফিটটা বেশি হলে হয় কি, ক্যাশ ইনফ্লো আপনি অটোমেটিক্যালি হয়েই যাবে। হ্যাঁ, যেটা দিয়ে আপনি এই মানে এটা প্রফিটটাকে ইন্টারেস্টটাকে কমপক্ষে 20 বার আপনি পেমেন্ট করতে পারবেন। সেই জন্য এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ফর দি লেন্ডারের একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এটা করা হয়েছে, যে তাদের বোঝার জন্য যে সে কতবার সে পরিশোধ করতে পারবে, তার প্রফিটের অবস্থাটা কি। মানুষ প্রফিট দেখেই কিন্তু সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র ক্যাশ দেখে কিন্তু সিদ্ধান্ত নেয় না, শুধুমাত্র ক্যাশ দেখে সিদ্ধান্ত নেয় না। বুঝতে পেরেছেন? ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে এটা করলে একটু ভুল হবে? জি,
ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে করলে ফ্রি ক্যাশ ফ্লো জি স্যার ফ্রি ক্যাশ ফ্লো দিয়া করলে ভুল হবে কিনা আমি জানি না, এগুলা বিভিন্ন বইপত্রে যেভাবে আসছে আমি সেইভাবে আপনাকে করালাম। আপনি যদি আলাদাভাবে সূত্র বের করেন করতে পারেন, এটা আপ টু ইউ। মার্ক পাবেন কিনা জানি না। আমাদের কি আর কোনো কোশ্চেন আছে? আজকের আমরা যে প্রবলেমটা সলভ করলাম, এখানে আর কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড প্রবলেম সলভ করব। আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম।